চলছে আশ্বিন মাসের মাঝামাঝি সময়, প্রকৃতি ক্ষণে ক্ষণে তার রূপ বদল করে চলেছে। এই তীব্র অস্বস্তিকর রোদ আর গরম তো এই বৃষ্টি, প্রকৃতির এই রূপ বদলের সাথে সাথে মানুষের মন মেজাজেরও যখন তখন পরিবর্তন ঘটেছে। রোদের তেজের সাথে পাল্লা দিয়ে রাগের পারদ তরতর করে বাড়তে থাকছে, আবার মেঘ বৃষ্টির শীতলতায় ধীরে ধীরে মনে ফুরফুরে হাওয়া বইছে। শেরহাম যখন রেজওয়ান চৌধুরীর বাড়ির প্রধান ফটকে এসে দাঁড়ায় তখন আকাশে ঝকঝকে রোদ আর প্রখর তার তেজ। কিন্তু যুবরাজ আসার সাথে সাথেই তেজি রোদ মেঘের তলে লুকিয়ে বৃষ্টির সৃষ্টি করার ফোন দিয়ে এঁটেছে। শুধু কি তাই, গুড় গুড় শব্দে থেকে থেকে মেঘের গর্জনে চারপাশ ভারী করে তুলছে। রায়াফের সাথে কথা বলার মাঝখানে পরিচিত কণ্ঠস্বর পেয়ে শেরহাম ঘাড় ঘুরিয়ে দরজায় দৃষ্টি ফেলতেই মুখে ফিচেল হাসি ঝুলানো যুবরাজকে দরজার চৌকাঠে দুই হাতে ভর দিয়ে সামান্য ঝুঁকে দাঁড়ানো অবস্থায় দেখতে পেল। আকস্মিক যুবরাজের এমন হাসিখুশি চেহারা দেখেই শেরহামের মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থিতে রক্ত ছলকে উঠেল। তবুও সকলের সামনে নিজের হিংস্রতা প্রকাশ না করে দাঁতে দাঁত চেপে সমস্ত রাগ গিলে নিল মুহূর্তেই। যুবরাজকে দেখতে পেয়ে রায়াফের বুকের উপর চাপা দেয়া পাথরটা যেন নিমিষেই সরে গেল। কিছুক্ষণ আগেও যেই শ্বাসটা থমকে গিয়েছিল নিমিষেই সেটা সচল হল। ঠান্ডা অবহায়াতেও তার চিবুক বেয়ে দরদর করে ঘাম গড়িয়ে পড়তে লাগল সমানে। রায়াফের এমন বিধ্বস্ত অবস্থা দেখে যুবরাজ স্মিত হাসল। এরপর নিজের পকেট থেকে একটা রুমাল বের করে রায়াফের চিবুক থেকে আলতো হাতে ট্যাপ ট্যাপ করে ঘামগুলো মুছে বলে উঠল, এত ভয় পেলে চলে শালা সাহেব? ভয়গুলো সব আমার উপর ছেড়ে দিয়ে একটু রিল্যাক্স তো থাকতে পারিস নাকি? যুবরাজ আর রায়াফের এমন অদ্ভুত আচরণ কারোরই বোধগম্য হচ্ছে না। এখানে রাজ্য পুরোপুরি নির্বাক হয়ে মিসেস তনুজার হাত চেপে দাঁড়িয়ে রয়েছে। রেজওয়ান চৌধুরী শেরহামের আগমন সম্পর্কে অবগত, কিন্তু এই অদ্ভুত ছেলের আগমনের উৎস কি? মিসেস তনুজা বহু কষ্টে নিজের গলার আওয়াজ বের করে নিভু নিভু কণ্ঠে শুধালেন, তোমাকে তো চিনতে পারলাম না বাবা। মিসেস তনুজার প্রশ্নে যুবরাজ ভরকে না গিয়ে প্যান্টের পকেটে দুই হাত গুজে খানিক মেপে হাসল। এরপর তনুজার সামনে এগিয়ে এসে ভারী কণ্ঠে সকলের উদ্দেশ্যে বলে উঠল, আমি আপনাদের মেয়েকে ভালোবাসি, শুধু আমিই নই, সেও আমাকে ভালোবাসে। আর আপনাদের মেয়ের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আমি। রাজ্য আমার না হলে আর কারো হতে পারবে না। সাফ সাফ কথা বলতে আমি খুব পছন্দ করি। এক প্রকার নির্লজ্জও ভাবতে পারেন, তাতে আমার কিচ্ছুটি যায় আসে না। কিন্তু রাজ্যই আমার বউ হবে এটাই শেষ কথা। সেই ছোট থেকে দেখে দেখে রাখছি, সার বিষ পানি দিয়ে গাছ বড় করেছি আমি, আর ফল অন্য কেউ খেয়ে চলে যাবে তা কি করে হতে দেই বলুন? যুবরাজের এমন অবলীলায় রাজ্য সম্পর্কে বলা কথায় শেরহামের যেন গায়ে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। বহুক্ষণ ধরে নিজের নিয়ন্ত্রণ রাখা ক্রোধ লাগামহীন হল। অধৈর্য শেরহাম শক্ত হাতের মুষ্টিতে যুবরাজের দিকে এক ঘুষি উঁচিয়ে বলে উঠল, এটা তোর ভাবি হবে বাস্টার্ড। শেরহামের উন্মাদনা অবস্থায় যুবরাজ ক্রূর হেসে সাইডে সরে যেতেই সেই ঘুষি গিয়ে পাশের দেয়ালে লাগল। ঘুষির পাউন্ড এতই শক্তিশালী ছিল যে ওয়াল থেকে কিছুটা চটচটে সিমেন্ট রং সমেত উঠে গেল। এটা দেখে রেজওয়ান চৌধুরী আর মিসেস তনুজা ভয়ে সামান্য কেঁপে উঠল। তারা দুজনেই রায়াফের দিকে তাকিয়ে আসল ঘটনা বুঝার চেষ্টা করলেন। রায়াফ চোখের ইশারা দিতেই রাজ্যকে নিয়ে মিসেস তনুজা এবং রেজওয়ান চৌধুরী দুতলার সিঁড়ি ধরে উপরে উঠে গেলেন। এদিকে শক্ত দেয়ালে চোট পেয়ে শেরহামের হাত ফেটে ঝরোঝরো করে উষ্ণ তরল ধারা প্রবাহিত হতে লাগল। সেটা দেখে যুবরাজ হো হো শব্দ তুলে হেসে বলে উঠল, তোর হবু বউয়ের সর্বাঙ্গে আমার উষ্ণ স্পর্শ জড়িয়ে আছে মামাতো ভাই। আমার এটো করা খাবার খেতে তোর রুচিতে বাঁধবে না। যুবরাজের এমন কথায় শেরহাম হিংস্র ক্ষিপ্ত বাঘের ন্যায় গর্জে উঠল। রাগে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। যুবরাজকে আক্রমণ করার উদ্দেশ্যে সমানে ফুস ফুস করে শ্বাস নিতে লাগল।
কিন্তু সেসবে পাত্তা না দিয়ে যুবরাজ পুনরায় বলে উঠল, মেগান আমার কেউ ছিল না, তবুও তুই তাকে মেয়ে তারা চিহ্ন রেছিস, কিন্তু রাজ্য আমার দীর্ঘ বছরের ভালোবাসা, তাকে তুই ছুঁয়েও দেখতে পারিসনি। কত বড় ব্যর্থতা এটা তোর, একবার ভেবে দেখেছিস? বলেই পুনরায় যুবরাজ প্রচণ্ড খুশিতে ফেটে পড়ল। যুবরাজের এহেন দুধর্ষ সাহসিকতায় শেরহাম টেবিলের উপর থাকা ফলের ঝুড়ি থেকে একটা চাকু নিয়ে যুবরাজের দিকে তেড়ে গেল। শেরহামের এমন বোকামি দেখে যুবরাজ মুখে ক্রূর হাসি ঝুলিয়ে শেরহামকে পাল্টা আক্রমণ করে বসল। শেরহাম কিছু বুঝে উঠার আগেই থাবার ন্যায় শক্ত হাত মুষ্টি পাকিয়ে একের পর এক ঘুষি বসিয়ে দিল শেরহামের মুখ বরাবর। মুহূর্তেই শেরহামের ঠোঁট কেটে ফিনকি দিয়ে তারা চিহ্ন কোক্ত ছুটে গেল। তবুও শেরহাম দমার পাত্র নয়। সেও সুযোগ বুঝে যুবরাজকে চাকু দিয়ে গভীর এক পোঁচ বসিয়ে দিল। এতে যুবরাজের রাগ সপ্তম আকাশে ছুঁল। কায়দা করে শেরহামের সামনের চুলগুলো মুঠ পাকিয়ে ধরে গম্ভীর ভারী কণ্ঠে হিসহিসিয়ে বলে উঠল, তোকে আমি এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেব না মামাতো ভাই। তোকে টর্চার করে তোর বাপকে এখানে আনবো আমি। তোর সাথে আমার খেলা পড়ে হবে। আগে তোর বাপের কোরবানিটা করে নেই। তুই কি ভেবেছিস আমার হেল থেকে পালিয়ে আমাকে ডজো দিয়েছিস? আরে পাগল মামাতো ভাই, আমিই নিজেই তোকে পালানোর সুযোগ দিয়েছি। যেদিন আমি সদিচ্ছায় তোকে বন্দি করব সেদিন আর নিস্তার পাবি না। কথাগুলো বলেই শেরহামের মাথা থেকে এক মুঠ চুল তুলে এনে ফু দিয়ে হাওয়ায় উড়িয়ে দিল যুবরাজ। যুবরাজের থেকে এমন নাস্তানাবুদ হয়ে সমানে নিজের মাথায় নিজেই আঘাত করতে লাগল শেরহাম। এরপর পাগলের মতো বলতে লাগল, আমি তোকে ছাড়ব না যুবরাজ, আমি কখনো তোকে ছাড়ব না। রাজ্য আমার হবে। তোর থেকে রাজ্যকে ছিনিয়ে নিয়ে আমি তোকে আবারও নারকীয় কষ্ট দেব। আমাকে চিনতে তুই বড্ড ভুল করেছিস। তুই আবারও সারা জীবন পস্তাবি। তোর ক্যারিয়ারের মতো তোর লাইফও আমি একদম ফিনিশর করে দেব দেখিস। শেরহামকে কথাগুলো শেষ করতে না দিয়েই পুনরায় নিজের থাবা যুক্ত হাত দিয়ে সজোরে শেরহামের গলা চেপে ধরল যুবরাজ। এরই মাঝে দ্রুত পদে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো রাজ্য। শেরহাম আর যুবরাজের এমন ধস্তাধস্তি দেখে তার চোখ কপালে উঠে গেল। পুরো ড্রয়িং রুমের এলোমেলো অবস্থা, সেই সাথে সাথে মেঝে জুড়ে রক্তিম পদার্থের হুটোপুটি। রাজ্যকে দেখতে পেয়ে শেরহাম নিজেকে যুবরাজের হাত থেকে ছড়ানোর বেশ চেষ্টা চালাল, কিন্তু অসুর সম যুবরাজের সাথে না পেরে বহু কষ্টে ভাঙা ভাঙা কণ্ঠে বলে উঠল, প্লিজ সেভ মি, হি ইজ এ কিলার। আই হ্যাভ প্রুফ। যুবরাজের এমন ক্রোধিত চেহারা রাজ্য এর আগে কখনো দেখেনি। যুবরাজকে আজকে পুরোটাই অন্য ধাঁচের মানুষ মনে হচ্ছে রাজ্যের কাছে। রাজ্য যুবরাজের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগল, এ কোন যুবরাজকে দেখছি আমি? আমি কি এই যুবরাজকেই ভালোবেসেছিলাম? এতটা হিংস্র কবে কবে হয়েছে সে? শেরহামের দম যখন প্রায় নিভু নিভু তখন রাফ এগিয়ে এসে যুবরাজের হাত খামচে ধরে বলে উঠল, তারা চিহ্ন রে যাবে, প্লিজ ছেড়ে দে। যুবরাজ রাফের হাত ঝটকা দিয়ে সরিয়ে গর্জে উঠল, তোকে ছেড়েছিল। শেরহামের জিভ যখন অনেকখানি বেরিয়ে এলো তখনই শেরহামের গলা ছেড়ে দিয়ে মেঝেতে ধাক্কা দিয়ে ফেলে দিল যুবরাজ। ধাক্কার টাল সামলাতে না পেরে হাঁটু মুড়ে ফ্লোরে বসে গেল শেরহাম, সেই সাথে অনবরত জোরে জোরে কাঁসতে লাগল। সেই অবস্থাতেই যুবরাজ শেরহামের সামনে হাঁটু গেড়ে বসে রাফের দিকে আঙ্গুল তাক করে শুধাল, ওকে জানিস? শেরহাম কাশির চোটে কথাই বলতে পারছে না। শেরহাম কথা না বলাতে যুবরাজের রাগ আরও বেড়ে গেল। পুনরায় গর্জে উঠে একই প্রশ্ন করতেই রাফ রাজ্য দুজনেই কেঁপে উঠল। যুবরাজের প্রশ্নের উত্তরে শেরহাম কিঞ্চিত মাথা নাড়িয়ে বুঝাল রাফকে তা সে জানে না। যুবরাজ শেরহামের হাত মোচড়ে ধরে বলে উঠল, ডক্টর রেহান চৌধুরী, যাকে তুই প্রাণে বাঁচিয়ে রেখে চরম বোকামি করেছিস। যুবরাজের মুখে রেহানের নাম শুনে বিস্ফারিত নেত্রে রাফের দিকে তাকালো শেরহাম। লম্বা চওড়া সুদর্শন রাফের দিকে অবিশ্বাস্য নজরে কিছুক্ষণ তাকিয়ে বলে উঠল,
তোদের দুজনকে আমি আবার শেষ করব যুবরাজ শাহির, এবার আর বাঁচতে পারবি না। সাথে সাথেই যুবরাজ শেরহামের কলার চেপে ধরে দাঁড় করিয়ে টেনে হিঁচড়ে বাড়ির বাইরে বের করে এনে শক্ত গলায় বলে উঠল, আর কিচ্ছুটি করতে পারবি না তুই। আর আমি যে তোকে এভাবে মেরেছি এটা তোর বুড়ো শয়তান বাপকে বলে দিস। এটাও বলবি ওই বুড়োর শীতল রতারা চিহ্ন কোক্ত খাওয়ার জন্য আমি অনেক পিপাসিত। দুজন সমবয়সী যুবকের পাল্টাপাল্টি আক্রমণে কখন মেঘ ফুঁড়ে বৃষ্টি পতিত হয়েছে ধরণীতে এটার খবর কেউ রাখেনি। বাহিরে ভারী বর্ষণ ঝড়ে যাচ্ছে বিরামহীনভাবে, সেই সাথে বিকট বজ্রপাত। এমন অবস্থায় শেরহামকে ঘাড় ধাক্কা দিয়ে বৃষ্টিতে নামিয়ে দিল যুবরাজ। শেরহাম যখন বৃষ্টিতে ভিজে যুবরাজের দিকে আঙ্গুল উঁচিয়ে কিছু বলতে যাচ্ছিল সেই সময় রাফ এসে যুবরাজকে ভেতরে টেনে নিয়ে ধাম করে দরজা লাগিয়ে দিল। রেজওয়ান চৌধুরীর ড্রয়িংরুমে শান্ত হয়ে বাড়ির প্রত্যেক সদস্য সমেত যুবরাজ পায়ের উপর পা তুলে বসে আছে। রাফ তার মেডিকেল কলেজ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত ঘটনা একে একে সবিস্তারে সকলকে খুলে বলে দম ফেলল। চিন্তিত বিরস মুখে রেজওয়ান চৌধুরী নানান ভাবনা ভেবে চলেছেন আর মিসেস তনুজা আঁচলে মুখ গুজে কেঁদে চলেছেন। রাজ্য কাকে কিভাবে সান্ত্বনা দেবে সেটাই যেন ভেবে পেল না। সকলেই যখন নীরবতা পালনে ব্যস্ত ঠিক সেই সময় সমস্ত নীরবতা ভঙ্গ করল যুবরাজ। আপনাদের কারো কোনো অমত না থাকলে আমি আজই রাজ্যকে বিয়ে করতে চাই। শেরহামকে একদম ভরসা নেই। নিজের স্বার্থ হাসিলের জন্য পৃথিবীর যে কোনো নিকৃষ্ট কাজ করতে সে এক সেকেন্ডের জন্যও দ্বিধান্বিত হবে না। রেজওয়ান চৌধুরী সমানে কপালে স্লাইড করে আসন্ন পরিস্থিতি ভাবতে লাগলেন। মিসেস তনুজা নিরুপায় হয়ে সোফায় হেলান দিয়ে দুই চোখ বন্ধ করে বসে রইলেন। রাজ্য কিছু বলবে কি বলবে না সেই ভাবনায় মত্ত হল। বাবা যুবরাজ খুব ভালো ছেলে আর মানুষ হিসেবেও অমায়িক। আজ এই যুবরাজের জন্যই তোমরা তোমাদের ছেলেকে নতুন করে ফিরে পেয়েছ। রাজ্যের খেয়াল যুবরাজ খুব ভালোভাবে রাখতে পারবে। আমরা একটা ট্র্যাপে পড়ে গেছি বাবা। শেরহাম হিংস্র থাবা মেলার আগেই আমাদের প্রস্তুতি নিতে হবে। কথাগুলো বলে রেহান রেজওয়ান চৌধুরীর দিকে দৃষ্টি নিবদ্ধ করল। কিয়ৎক্ষণ বাদে মিসেস তনুজা ধীর কণ্ঠে বলে উঠল, রেহানের বাবা কিসের এত ভাবনায় মগ্ন হয়েছ তুমি? ওই ছেলেকে প্রথম থেকেই আমাদের ভালো লাগেনি। ওর চোখের দৃষ্টি কত অদ্ভুত। এই ছেলের থেকে রাজ্যকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল। আর যুবরাজকে আমার বেশ পছন্দ হয়েছে। আমরা সবাই রাজি। স্ত্রীর কথা শুনে হুঁশে ফিরলেন রেজওয়ান চৌধুরী। যুবরাজের দিকে দৃষ্টি মেলে চিন্তিত কণ্ঠে বলে উঠল, আজ রাতেই বিয়ে। তোমার বাবা মায়ের সাথে আমাদের যোগাযোগ করবার ব্যবস্থা করো। মেঘমেদুর দিন সাথে শিরশিরে সমীরণ সমকিছু মিলিয়ে এক রোমাঞ্চকর পরিবেশ। আকাশে বিরাজমান হালকা কালচে রঙা মেঘ সকাল বেলায় সূর্যকে লুকিয়ে ফেলেছে, এখনো বের হতে দেয়নি। তাই ঘড়ি দেখা ব্যতীত সঠিক সময় অনুমান করা বেশ কষ্টকর। অল্প সময় বাদেই ঝিরিঝিরি বৃষ্টি ঝরে পড়ার পরেই আবার সামান্য আলোর ঝলক দৃষ্টিগত হচ্ছে। রেজওয়ান চৌধুরীর বিশাল ড্রয়িং রুমে বিরস মুখে মাথা নিচু করে বসে আছেন সাদাফ শাহির। মুখে তার কোনো কথা নেই, শুধু ভেবে চলেছেন আসন্ন বিপদ নিয়ে। এদিকে সামিনা উৎসুক হয়ে বারবার ফিসফিস করে মিসেস তনুজার সাথে এটা সেটা নিয়ে কথা বলছেন। নিস্তব্ধ পরিবেশে তাদের ফিসফিসানি কথাবার্তা যেন বিশাল কোলাহল ঠেকেছে দুই ভদ্রলোকের কাছে। কিন্তু রেহান আর যুবরাজ দুজনেই নির্বিকার। তারা তাদের ধ্যানে ব্যস্ত। এখানে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে তাদের মধ্যে বিন্দুমাত্র আগ্রহ দেখা গেল না। কিন্তু এক কোণে বসে বসে রাজ্য সমানে ঘেমে অস্থির হয়ে যাচ্ছে। তার কাছে সাদাফ শাহিরকে সুবিধার মনে হচ্ছে না। টিভিতে বিভিন্ন সাক্ষাৎকারে তাকে দেখা গিয়েছে খুব রিজার্ভ ভাবে থাকতে। যুবরাজের থেকেও জেনেছে ভদ্রলোক খুবই রাগী। এখন যদি উনি বিয়েতে অমত করেন তখন কি হবে? আমাকে কি শেরহামের গলায় ঝুলে পড়তে হবে?
ওহ নো, আই উইল ডাই। এক নাগারে বৃদ্ধাঙ্গুলি কামড়ে নানান ভাবনা ভেবে চলেছে রাজ্য। এদিকে যুবরাজের কোনো হেলদোল না দেখে রাজ্যের মাথায় দপ দপ করে আগুন জ্বলে উঠল। দেখো কেমন ফাজিলের মতো বসে বসে দাঁত কেলাচ্ছে। মনে হচ্ছে সব চিন্তা আমার, তার কোনো ভাবান্তরই নেই। ব্যাটা বজ্জাত। দেব নাকি বুক বরাবর একটা শুট করে। আবার পরক্ষণেই মাথা নাড়িয়ে মনে মনে বলে উঠল, আস্তাগফিরুল্লাহ, ছি ছি, কি ভাবছি আমি এসব। এমন পরিস্থিতি কখনো না হোক আমাদের। আমার বন্দুক কখনো যেন যুবরাজের দিকে না উঠে। অবশেষে সাদাব শাহির মুখ খুললেন, খুব মেপে মেপে সামান্য কিছু কথাই তিনি বললেন। আর সেই কথাগুলো শুনে সকলেই নড়েচড়ে উঠলেন। আমার ছেলের বিয়ে নিয়ে আমার সেরকম কিছু বলার নেই চৌধুরী সাহেব। ওর মায়ের মৃত্যুর পর আমি সেভাবে ওকে কিছুই দিতে পারিনি। আর যুবরাজ কখনো কিছুর জন্য জেদও করেনি। কিন্তু আপনার মেয়েকে বিয়ে করবে বলে গতকাল সন্ধ্যায় ছোট বাচ্চাদের মতো খুব জেদ করেছে আমার ছেলেটা। ছেলে আমার কাছে একটা জিনিস চেয়েছে আর আমি দেব না, এটা কিছুতেই হতে পারে না। কিন্তু একমাত্র ছেলে হিসেবে ওর বিয়ে নিয়ে আমার অনেক ফ্যান্টাসি ছিল। হয়তো এইটুকু বেলার মধ্যে সেসব আমি কমপ্লিট করতে পারবো না। কিন্তু কিছু অপূর্ণ ও রাখবো না মিস্টার চৌধুরী। রেজওয়ান চৌধুরী সামান্য গলা খাকরি দিয়ে আহত স্বরে বলে উঠলেন, কি বা করার আছে বলুন। খাল কেটে কুমির এনেছি, এখন সেই কুমির আমাদের সবাইকে ভক্ষণ করতে চাচ্ছে। যদি ঘূর্ণাক্ষরেও টের পেতাম এরা বাপ ছেলে এমন ধুরন্ধর, তাহলে এভাবে বাপ হিসেবে নিজের মেয়েকে জলাঞ্জলি দিতাম না। ছেলেটা একদম হাত ধুয়ে মেয়েটার পিছনে লেগেছে। সকাল বিকাল বাড়িতে এসে বিয়ের জন্য তাগাদা দিয়ে চলেছে। সাদাব শাহির পুরো ঘটনাই জানেন, তাই বেশি কিছু না ঘাটিয়ে ধীর কণ্ঠে বললেন, ওরা দুজন মিলে আমার ছেলেটার লাইফটাই হেল করে দিয়েছে। মামা হয়ে ভাগ্নের পিছনে এভাবে লেগে থাকবে সেটাই তো আমার কল্পনার বাহিরে। আপনি কোন চিন্তা করবেন না। শেরহাম যাতে আপনাদের কোনো ক্ষতি করতে না পারে সেই ব্যবস্থা আমার ছেলে অবশ্যই করবে। শুধু একটু সময় দিয়ে ভরসা আর বিশ্বাস রাখুন যুবরাজের উপর। রেজওয়ান চৌধুরী আর সাদাব শাহিরের আলোচনার মাঝে হঠাৎই সামিনা তাগাদা দিয়ে বলে উঠলেন, ভাইজান, দুপুর গড়াতে চলল, বিয়ের কেনাকাটা অ্যারেঞ্জমেন্ট সব বাকি পড়ে আছে। কখন কি হবে? সাদাব শাহির সামান্য হেসে বলে উঠলেন, তোর ছেলে সকল প্রস্তুতি নিয়ে তবেই মাঠে নেমেছে। তোর কিছুই ভাবতে হবে না। সময় মতো সবকিছুরই ব্যবস্থা হয়ে যাবে দেখবি। সাদাব শাহিরের এমন অদ্ভুত কথা শুনে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যুবরাজের দিকে বিস্ফারিত নেত্রে তাকালো রাজ্য। মুহূর্তেই চোখাচোখি হল দুজনের। সুযোগ বুঝে যুবরাজ বাঁকা হেসে চোখ টিপে জানান দিল, আজ তোমার খবর আছে। যুবরাজের এমন আচরণে লজ্জার শিহরণ বয়ে গেল রাজ্যের সর্বাঙ্গে। রক্তিমাভায় ছেয়ে গেল পুরো গাল আর নাকের ডগা। না চাইতেও বারবার ঠোঁটের কোণে হাসির ঝিলিক চলে আসছে। তাই নিজেকে এমন পরিস্থিতি থেকে বাঁচাতে চুপি চুপি নিজের কক্ষে এসে দরজা লাগিয়ে দুই হাতের আজলায় মুখ লুকিয়ে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল রাজ্য। নিজের অন্ধকার ঘুটঘুটে কক্ষে পাগলের মতো সমান তালে পায়চারি করে চলেছে শেরহাম, আর থেকে থেকে ওয়ালের সাথে নিজের মাথা নিজেই বাড়ি মারছে। কানের কাছে বারবার যুবরাজের বলা কথাগুলোকে যেন চিৎকার করে বলে যাচ্ছে সমানে, তুই কাপুরুষ, তুই ব্যর্থ শেরহাম ফায়াজ। তুই রাজ্যকে ছুঁয়েও দেখতে পারলি না, আর যুবরাজ মেয়েটাকে আজ রাতে পুরো দমে ভোগ দখল দেবে। ইউ আর এ লুজার শেরহাম ফায়াজ, ইউ আর এ লুজার। দুই হাতে কান চেপে ধরে সজোরে গর্জে উঠছে শেরহাম। তবুও কানের কাছে থেকে কথাগুলো সরছে না। উপায়ন্তর না পেয়ে দেয়ালে মাথা দিয়ে জোরে জোরে আঘাত করতে করতে এক পর্যায়ে নিজের মাথাই ফাটিয়ে ফেলল সে। কপাল গড়িয়ে নাকের ডগা বেয়ে ঠোঁটের কাছে এসে বিলীন হল সেই রঞ্জন তরল। সেসবে শেরহামের ভ্রুক্ষেপ নেই। সে শুধু যুবরাজকে কিভাবে শেষ করবে সেই ভাবনা ভাবতে লাগল।
এক পর্যায়ে নিজের ফোন বের করে সুবহান শেখের নম্বরে ডায়াল করে ফোন কানে তুলল শেরহাম। বার কয়েক রিং হয়ে ফোন কেটে গেল। রাগে শেরহাম তার বোধ শক্তি হারাল। সে একের পর এক কল করতেই থাকল। অবশেষে ওপাশ থেকে সুমিষ্ট স্বরে উত্তর এলো, সুইচ অফ। সবকিছু যখন সহ্যের বাহিরে চলে গেল ঠিক সেই মুহূর্তে সুবহান শেখকে অকথ্য গালিগালাজ করে শেরহাম চলে গেল ড্রিঙ্কস কর্নারে। ড্রিঙ্কস কর্নার থেকে কোকেইন পাউডার, কটন ফিল্টার সিরিঞ্জ আর মিনারেল ওয়াটার এর বোতল নিয়ে চেয়ার টেবিল নিয়ে বসে গেল সে। এরপর নিজের শরীরে ড্রাগস ইনজেক্ট করে উদ্ভ্রান্তের ন্যায় উঠে দাঁড়ালো এবং এলোমেলো পায়ে বিছানায় শুয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই শেরহাম তার পরিচিত জগতে চলে গেল এবং অস্ফুট স্বরে কি যেন বিড়বিড় করতে করতে মুহূর্তেই তলিয়ে গেল গভীর ঘুমে। রেজওয়ান চৌধুরীর বাড়িতে ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেরকম কোনো নিকট আত্মীয় না থাকায় রাজ্যের কিছু বন্ধু আর কলিগকে নিমন্ত্রণ করা হয়েছে শুধু। বরযাত্রী হিসেবে আছেন সাদাব শাহিরের অফিসের সেক্রেটারি আর কয়েকজন ব্যবসায়িক বন্ধু। দুপুরের পর থেকে রেহান খুবই ব্যস্ত হয়ে পড়েছে, একমাত্র বোনের বিয়ে বলে কথা। রাজ্যের মেসেজ পেয়ে এনি দুপুরের পর পরই এসে পড়েছে। কিন্তু এই 5.5 ঘন্টায় এক মুহূর্তের জন্যও রেহানের দেখা পায়নি সে। এতে অবশ্য মন আকাশে বিষাদের মেঘেরা উড়াউড়ি করেছে, কিন্তু এনি তা কাউকে বুঝতে দেয়নি। পার্লার থেকে কয়েকজন মেয়ে এসে রাজ্যকে সাজাতে বসে গেল। এনি এসেই রাজ্যের 2 হাত ভরে মেহেন্দির নিখুঁত ডিজাইনে আলপনা এঁকে দিয়েছে। সুন্দর করে অভিনব কায়দায় 2 হাতের তালুতে যুবরাজের নামখানা লিখতে মোটেও ভুল করেনি সে। নাম লিখা নিয়েও বন্ধু মহলের কত হাসি তামাশা। বহুত দিন বাদে বেনজির আশফিকেও আজকে অনেক খুশি লাগছে। নিজের হাতে দায়িত্ব নিয়ে সবকিছুর খেয়াল রাখছেন তিনি। আজকে মোটেও তাকে কোনো খবিশ রাগী বজ্জাত অফিসার মনে হচ্ছে না। মনে হচ্ছে সে রাজ্যের খুব কাছের কেউ। বেনজির আশফির হাসিখুশি ক্লান্ত মুখের দিকে তাকিয়ে রাজ্যের বুক ভেঙে কান্না এলো। সহসাই তার মনে হল, দায়িত্ব বড় অদ্ভুত জিনিস। নিখুঁতভাবে এমন দায়িত্ব পালন করতে কজন পারে? আমি আপনার রেগে যাবার কারণ আজ বুঝতে পেরেছি স্যার। ভবিষ্যতে আমি আর কোনো কাজে হেয়ালিপনা করব না, প্রমিস। হঠাৎই হন্তদন্ত করে রেহান দৌড়ে এসে খবর জানালো বর আসছে। এই খবর পুরো বাড়ি ছড়িয়ে যেতেই রাজ্যের কানেও চলে এলো এনি মারফত। পার্লারের মেয়েটা তখন ব্লাশনের লাস্ট টাচ আপ করবে। বর আসার খবর শুনে ভয় রাজ্যের মুখ পাংশু ফ্যাকাশে হয়ে গেল। হঠাৎ অজানা আতঙ্কে গলা শুকিয়ে কাঠ হয়ে 2 চোখ ছলছল করে উঠল। রাজ্যের মনের ভয় এনি বুঝতে পারল। সে রাজ্যকে বুকে জড়িয়ে হাতের ইশারায় পার্লারের মেয়েগুলোকে রুমের বাইরে চলে যেতে নির্দেশ দিল। এনির নির্দেশ পেতেই মেয়েগুলো তাদের ব্যাগপত্র নিয়ে রুমে বাইরে বেরিয়ে যেতেই দরজা লক করে দিল এনি। ভয়ের কিছুই নেই, যুবরাজ বাড়ির বাইরে তার নিজস্ব লোক সেটিং দিয়ে রেখেছে। আর আমরা তো আছি। তোর কি মনে হয় আমরা শুধু বিয়ে খেতে এসেছি? আজ তোদের পুরো পরিবারের সেফটির দায়িত্ব আমাদের। তুই ভয় না পেয়ে জাস্ট চিল কর। নিজের জীবন দিয়ে হলেও তোর ভাইকে আমি প্রোটেক্ট করব, প্রমিস। কথাগুলো শক্ত কণ্ঠে বলে রাজ্যকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে রিল্যাক্স করার চেষ্টা চালালো এনি। এনির দেয়া সাহসে রাজ্য কিছুটা স্বস্তি পেল। তবুও ভয় পুরোপুরি কাটল না তার। শেরহামকে একদম বিশ্বাস নেই। দাদাভাইকে পেলে এবার সে আর ছাড়বে না। আমরা দাদাভাইকে এবার হারালে আর বাঁচব না রে এনি। এনি রাজ্যের মাথায় হাত বুলিয়ে নম্র কণ্ঠে বলে উঠল, কিচ্ছু হবে না তার। তুই আমার উপর ভরসা রাখো। তুই কি দাদাভাইকে ভালোবাসিস? রাজ্যের এহেন আকস্মিক প্রশ্নে ভরকে গেল এনি। নিজের থেকে রাজ্যকে ছাড়িয়ে এদিক সেদিকে মুখ ঘুরিয়ে খুক খুক করে কাঁদতে লাগল শুধু। আমি জানি তুই দাদাভাইকে ভালোবাসিস, আমার চোখে ফাঁকি দিতে তুই অক্ষম হয়েছিস এনি রহমান।
রাজ্যের এমন জিজ্ঞাসাবাদে লজ্জায় রাঙা হল এনির শ্যামবর্ণের পাতলা গাল। রাজ্যের প্রশ্নের উত্তর কি দেবে সেটাই মস্তিষ্ক হাতড়ে খুঁজতে লাগল। অবশেষে সন্তোষজনক কোনো উত্তর না পেয়ে অযথাই এটা সেটা ধরে নাড়াচাড়া করতে লাগল। আমার দাদা ভাইকে বিয়ে করবি? জানি না। আলবাত জানিস, বল বিয়ে করবি। যদি বলি হ্যাঁ করব তাহলে কি করবি? কি করব, আবার বিয়ে দেব। আচ্ছা তাহলে তোর দাদা ভাইকে আমাকে দিয়ে দে, আমি তার সারা জীবনের খেয়াল রাখব, কখনো কষ্ট পেতে দেব না, ছোট বাচ্চার মতো বুকে ভেতর আগলে রাখব। দরজার এপাশ থেকে কেউ একজন সবগুলো কথা শুনে লজ্জায় মুচকি হেসে মাথা চুলকে নিজের কক্ষে চলে গেল। বরপক্ষ এসেছে আরও আধ ঘন্টা আগে। কাজী তার পেপারসগুলো রেডি করে যুবরাজের কাছে পাঠিয়ে দিলেন। কোনো প্রকার বাছবিচার ছাড়াই ঘস ঘস করে সিগনেচার দিয়ে সেই কাগজ কাজীর পিয়ের কাছে দিয়ে যুবরাজ বলে উঠল, তাড়াতাড়ি আমার বউয়ের সিগনেচার এর ব্যবস্থা করুন। আবহাওয়ার অবস্থা বেশি ভালো না, আমি বউ নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। বহুদিন পর বিয়ে করতে আসছি, মনের অবস্থা বুঝেন না। কাজীর পিয়ে মনে মনে বলে উঠল, আচ্ছা নির্লজ্জ তো এই লোক, এভাবে এতগুলো মানুষের সামনে এভাবে কেউ কথা বলে। নির্লজ্জই আমি। নিজের বউ নিয়ে টানাটানি কোন সাধু পুরুষ সহ্য করবে বলুন দেখি। যুবরাজের এমন কথায় থতমত খেল কাজীর পিয়ে। যুবরাজের দিকে সন্দিহান দৃষ্টি মেলে দৌড়ে কাজীর কাছে চলে এলো। এসে কাজীর কানে কানে ফিসফিস করে বলে উঠল, আমার মনে হয় মেয়েটির বাবা মা মেয়েটিকে জোর করে কোনো পাগল ছাগলের হাতে তুলে দিচ্ছে। পান চিবুতে চিবুতে পানের পিক বাইরে ফেলে আঙুলের ডগা থেকে খানিক চুন জিহ্বার আগায় নিয়ে চশমার উপর দিয়ে পিয়ের দিকে তাকিয়ে ভারিক্কি ঝনঝন গলায় কাজী ধমকে উঠলেন, যাকে পাগল বলছো জানো সে কে? কাজীর পিয়ে চমকে উঠে মিনমিন করে বলে উঠল, কে স্যার? আমি নিজেও জানি না। বলেই কাজী তার কাজে মনোযোগ দিলেন। এদিকে কাজীর উত্তর শুনে রেগে আগুন লাল হয়ে কোমরে দুই হাত রেখে কাজীর দিকে ক্রূর দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল তার পিয়ে। কাবিনের পেপারে রাজ্য সিগনেচার দিয়েছে আরও অনেক আগেই, এখন শুধু বিয়ে পড়ানো বাকি। মিসেস তনুজা তজবিহ হাতে ফ্যাকাশে মুখে সমানে আল্লাহকে ডেকে চলেছেন, হে মাবুদ আমার ছেলে মেয়েকে ভালো রাখো, কোনো বিপদ তুমি আমার সন্তানদের উপর দিও না। বাবা মা হয়ে সন্তানের এমন দুর্ভোগ সহ্য করার ক্ষমতা যে নেই গো মাবুদ। তনুজার হুঁশ ফিরল সকলের হৈহুল্লোড়ে। রাজ্যের বন্ধুরা নাচ গান করতে করতে একটা টকটকে লাল রঙা সামিয়ানার নিচে খুব যত্নের সাহায্যে রাজ্যকে নিয়ে নিচে নেমে আসছে। মুহূর্তেই বউ এসেছে বলে পুরো ড্রয়িংরুম অস্থির হয়ে উঠল। বউ এসেছে শুনে যুবরাজের টনক নড়ল। ঘাড় ঘুরিয়ে এক পলকের জন্য রাজ্যকে দেখে সে হার্টবিট মিস করে বুক চেপে ধরে ঠায় বসে রইল। আর মুখ ফুটে সজোরে বেরিয়ে এলো, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। রাজ্য তার গায়ে অফ হোয়াইট রঙের জামদানি জড়িয়েছে, যার জমিন পার আর আঁচল জুড়ে সোনালি জরি সুতার কাজ। সারা শরীরে শোভা পেয়েছে ভারী ভারী স্বর্ণালঙ্কার। মুখে হালকা প্রসাধনীর ছোঁয়া, চোখে ডার্ক আইশ্যাডো, ঠোঁটে নুড কালার লিপস্টিক আর হালকা ব্লাশনের টাচ। যুবরাজের কাছে রাজ্যকে সাধারণ কোনো মানবী ঠেকেছে না। আরে আমার বউ তো পুরা রূপকথার শেহজাদির মতো সুন্দরী। ইয়া মাবুদ, এত সুন্দর বউ আমার কপালে কেমনে রাখলে তুমি? খুশিতে দেয়ালে মাথা বাড়ি মারতে ইচ্ছে করছে যুবরাজের। নিজের উচ্ছ্বাস ধরে রাখতে না পেরে খুশি খুশি মুখ নিয়ে সাদাব শাহিরের উদ্দেশ্যে বলে উঠল, পাপা আমার হুরমতি বউ, কত সুন্দর দেখেছ। সাদাব শাহির ছেলের এমন বোকা বোকা কথায় আবেগে আপ্লুত হয়ে গোপনে চোখের জল মুছলেন। কতদিন বাদে তিনি তার একমাত্র ছেলেকে এতটা খুশি দেখেছেন মনেই করতে পারলেন না। রাজ্যকে নিচে আনা হলে ফুলের তৈরি ছাদনা তলায় বসানো হলো তাকে, এরপর মাঝখানে দেয়া হলো ধবধবে সাদা রঙের পাতলা পর্দার বেড়া। সেই বেড়ার ওপর পাশে বসানো হলো যুবরাজকে। সকলের মধ্যে উপচে উঠা উচ্ছ্বাস।
কাজীকে সাদাফ শাহির দ্রুত বিয়ে পড়ানোর হুকুম দিলেন। শুরু হলো বিয়ের কাজ। রাজ্যকে কবুল বলতে বললে মেয়েটি ফুপিয়ে কেঁদে উঠল। সেই কান্নার শব্দে রেহান, তনুজার হৃদয়ে মুষড়ে উঠল। কঠিন হৃদয়ের মানুষ রেজওয়ান চৌধুরীও আজকে নিজেকে ধরে রাখতে পারলেন না। মেয়েকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। সকলের কান্নায় যুবরাজের চোখ থেকেও এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। রেহান রাজ্যকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে আহত স্বরে কবুল বলতে আদেশ দিল। সেই আদেশ মান্য করে রাজ্য নিভু কণ্ঠে বলে উঠল, কবুল। সকলে সজোরে আলহামদুলিল্লাহ বলে যুবরাজের মতামত জানতে চাইলে সর্বাধিক খুশি যুবরাজ প্রশস্ত হাসিতে সজোরে বলে উঠল, আলহামদুলিল্লাহ কবুল। অঝোর ধারায় ঝোড়োঝোড়ো করে এক নাগারে ঝরে যাচ্ছে ভারী বর্ষণের ধারা। বর্ষণের রাতটুকুকে আরো গভীর রূপ দিতে পাল্লা দিয়ে ক্রমাগত গুড় গুড় শব্দে বিদ্যুৎ চমকে যাচ্ছে। নিস্তব্ধ এই রাতে কোনো মানুষের সারা শব্দ পাওয়া তো দূর, একটা পশুপাখির ও নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে না। শহর থেকে খানিক দূরে গহীন বনের কাছটায় দুতলা বিশিষ্ট একটি ধবধবে সাদা বাংলো। চারপাশে হরেক পদের গাছের সমাহার, সেই সাথে নয়নাভিরাম ফুলের মেলা। দূর থেকে দৃষ্টি দিলে দুতলার দক্ষিণের কামরাটায় টিমটিমে হলুদ আলোর অস্পষ্ট ঝলকানি দেখা যাচ্ছে। সেই কক্ষে বধূ বেশে আধ হাত ঘোমটা টেনে হাঁটু ভাঁজ করে, তার উপর হাতের ভর দিয়ে থুতনি পেতে আঁখি পল্লব মুদে বৃষ্টির সুর মূর্ছনা উপভোগ করছে রাজ্য। অপেক্ষা বিশেষ পুরুষের জন্য। এই পুরুষ যেই সেই পুরুষ নয়, একদম দলিল করে পাওয়া প্রেমিক পুরুষ। হঠাৎই যুবরাজের বাঁকা হাসি যুক্ত চেহারা চোখের সামনে ভেসে উঠতেই অজানা ভয় আর লজ্জায় আর্ষ্ট হল রাজ্য। সারা শরীর থর থর করে কেঁপে উষ্ণ শরীর শীতল হয়ে উঠল নিমিষেই। খানিক ঘোমটা তুলে কক্ষের চারপাশে চোখ বুলালো রাজ্য। কক্ষটিতে কোনো কৃত্রিম ফকফকে বৈদ্যুতিক বাতির রোশনাই পরিলক্ষিত হল না। পুরো কক্ষ জুড়ে বাহারি রঙের মোমবাতি শোভা পেয়েছে। কারুকার্য খচিত নান্দনিক বাতিদানেও শোভা পেয়েছে সাদা রঙের এক ঝাঁক মোমবাতি। সেই মোমবাতিগুলো পুরো কক্ষ জুড়ে মোলায়েম উষ্ণ আলো বিলিয়ে গলে যাচ্ছে, সেই সাথে বিলিয়ে দিচ্ছে মাদকতা মিশ্রিত সুবাস। কিন্তু এত কিছুর মধ্যেও যুবরাজের অপেক্ষা রাজ্যকে অধীর করে তুলল। সেই এই কক্ষে রাজ্যকে বসিয়ে দিয়ে চলে গেল, এখনো ফিরল না। রাজ্যকে বিয়ের পর যুবরাজ তার নিজের বাড়িতে নিয়ে যায়নি। বাড়ির প্রত্যেক সদস্যের থেকে বিদায় নেবার পর যুবরাজ নিজেই গাড়ি ড্রাইভ করে রাজ্যকে এখানে নিয়ে এসেছে। কিন্তু জায়গাটা কোথায় রাজ্য জানে না। হঠাৎই যাত্রাপথে নিজেদের কথোপকথন মস্তিষ্কে হানা দিল রাজ্যের। আজ থেকে তুমি যুবরাজ শাহিরের একান্ত ব্যক্তিগত সম্পত্তি। তোমাকে পাবার বাসনা তো দূর, তোমার দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখই উপড়ে নেব আমি। শক্ত কণ্ঠে কথাগুলো বলে এক হাত স্টিয়ারিংয়ে রেখে অপর হাত দিয়ে রাজ্যের নরম তুলতুলে হাত চেপে ধরল যুবরাজ। এরপর সেই হাতের করপুটে নিজের উষ্ণ চুম্বন বিনিময় করে বুকে চেপে ধরে গভীর শ্বাস নিল। সেই মুহূর্ত মনে পড়তেই বুকের ধুকপুকুনি বেড়ে গেল রাজ্যের। কিন্তু পরক্ষণেই যুবরাজের অদ্ভুত এক কাণ্ড মনে পড়তেই বিস্ময়ে হতবাক হল। শার্টের বুক পকেট থেকে একটা কালো কাপড় বের করে রাজ্যের দুই চোখ বেঁধে দিয়ে যুবরাজ বলে উঠল, ওয়েলকাম টু মাই কিংডম। যুবরাজের কথার আগামাথা কিছুই না বুঝে চুপচাপ গাড়িতে বসে রইল রাজ্য। তার ডান হাত তখনও যুবরাজের হাতের মুঠোয় বন্দী। কত সময় এভাবে পেরিয়ে গেছে রাজ্য জানে না। হঠাৎ গাড়ির ব্রেক কষার শব্দে নড়েচড়ে উঠল সে। লক্ষ্মী মেয়ের মতো এভাবেই বসে থাকবে? একদম ছটফট করবে না, ঠিক আছে? যুবরাজের কথায় সম্মতি জানিয়ে রাজ্য ঘাড় কাত করল। গাড়ির দরজা খুলে যুবরাজ বাইরে বেরিয়ে এসে রাজ্যের পাশের দরজা খুলে তুলতুলে নরম কণ্ঠে আহ্বান জানাল, প্লিজ গিভ মি ইউর হ্যান্ড মাই ডিয়ার বিলভড ওয়াইফ। যুবরাজের এমন আহ্বানে রাজ্যের সারা শরীরে অদ্ভুত বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল। উচ্ছ্বাস আর আবেশ দুইয়ের মিশেলে নিজের কাঁপা কাঁপা দুই হাত যুবরাজের দিকে বাড়িয়ে লাজুক হাসল সে।
রাজ্যের পদ্মের পাপড়ির ন্যায় দুই হাতে উষ্ণ চুম্বন দিয়ে রাজ্যকে পাজাকোলে তুলে নিল যুবরাজ। দৃষ্টিহীন রাজ্য পরম আস্থাতে দুই হাত দিয়ে যুবরাজের গলা জড়িয়ে বুকে মাথা ছোঁয়াল। রাজ্যকে কোলে নিয়ে নিজের পা চালালো যুবরাজ। কিয়ৎক্ষণ বাদে দুজন পুরুষের গলার স্বর পেল রাজ্য, কিন্তু খুবই চাপা। যুবরাজের ইশারায় দরজা খুলে দিল একজন পুরুষ। রাজ্য মনে মনে ভাবল, এই বাড়ির চাকর বাকর হবে হয়তো। কক্ষে প্রবেশ করতেই অসম্ভব রকমের সুন্দর সুবাসে ঠোঁট প্রশস্ত হল রাজ্যের। সেই নরম উষ্ণ ঠোঁটে যুবরাজ তার ঠোঁট ছুঁয়ে রাজ্যের কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠল, সো ম্যানি অ্যারেঞ্জমেন্টস ফর ইউ ডিয়ার বউ। কথাটি বলতে বলতে রাজ্যের কানের লতিতে উষ্ণ স্পর্শ ছুঁয়ে দূরে সরে গেল যুবরাজ। রাজ্য যুবরাজকে আঁকড়ে ধরতে চেয়েও বিফল হল। শেষমেশ নিজের হাত গুটিয়ে ঠায় দাঁড়িয়ে রইল রাজ্য। যুবরাজ রাজ্যের চোখের বাঁধন উন্মুক্ত না করেই রাজ্যকে বিছানায় বসিয়ে দিয়ে উদ্বিগ্ন স্বরে বলে উঠল, এভাবেই বসে থাকবে, কোথাও এক পা নড়বে না। আমি যাব আর আসব। যুবরাজের অপেক্ষায় এভাবেই বসে থেকে কত সময় ব্যয় করল রাজ্য তার হিসেব রাখল না। যখন ধৈর্যের বাঁধ ফুরাবার উপক্রম তখন চোখের বাঁধন উন্মুক্ত করে বিষণ্ণ মনে আরও এক প্রহর অপেক্ষার সিদ্ধান্ত নিল সে। হঠাৎই বিকট বজ্রপাতে ধ্যান ছুটল রাজ্যের। সেই সাথে কিঞ্চিৎ কেঁপে উঠল। এরপর মনে সাহস এনে সময় কত হয়েছে সেটা দেখার জন্য কক্ষের চার দেয়ালে দৃষ্টি বুলাল। কিন্তু কোনো দেয়াল ঘড়ি নজরে এলো না। বাধ্য হয়ে বিছানা থেকে নেমে ঘোমটা খুলে নিজের ব্যাগ থেকে মোবাইল খানা বের করে পাওয়ার অন করে সময় দেখে নিল। ঘড়িতে সময় রাত 12:25। এবার বেশ ঘাবড়াল রাজ্য। যুবরাজ গেলটা কোথায়? শুনশান ফাঁকা রাস্তা, কোনো জনমানব তো দূর একটা গাড়ি পর্যন্ত দৃষ্টিগত হচ্ছে না। পুরো আকাশ কাঁপিয়ে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, সেই সাথে জোরে বৃষ্টি হচ্ছে। ঘুটঘুটে অন্ধকারে চারপাশের সবকিছুই দৃষ্টিগোচর। এমন ভয়ানক পরিস্থিতিতে প্রাণপণে দৌড়ে চলেছে দুজন কালো পোশাকধারী মাঝবয়সী লোক। নিজের প্রিয় জীবনখানা বাঁচানোই যেন এখন মুখ্য উদ্দেশ্য তাদের। বৃষ্টির দাপটের সাথে পাল্লা দিয়ে দৌড়াতে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। বারবার মাঝ রাস্তায় মুখ থুবড়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, কিন্তু সেসব তারা গায়ে মাখছে না। ঘণ্টাখানেক এভাবে দৌড়ানোর পর সামান্য হাঁফ ছেড়ে দুই হাঁটুতে হাতের ভর দিয়ে মুখ খোলে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল তারা। কিন্তু সেই নিঃশ্বাস বেশিক্ষণ স্বস্তির হল না। চোখের সামনে জম তুল্য মানুষটিকে দেখে দুজনেরই চক্ষু কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম হল। সেই সাথে শ্বাসটাও যেন বুকের কাছে এসে গট করে আটকে গেল। এমন শীতল বর্ষণেও গলা শুকিয়ে কাঠ হল পানির পিপাসায়। ভয় জিভ বের করে বৃষ্টির পানি শুষে নিয়ে গলা ভেজানোর বৃথা চেষ্টা করল দুজনে। তাদের এই দৃশ্য দেখে হো হো শব্দে হেসে উঠল সামনে দাঁড়ানো ব্যক্তি। একদিকে বিকট বজ্রপাত, অপরদিকে আগন্তুকের অদ্ভুত হাসি, দুই মিলেই লোক দুটোর কলিজা কাঁপিয়ে দিল। নিজের গাড়ির সামনের অংশে হেলান দিয়ে হাতে একটা রিভলভার ঘুরাতে ঘুরাতে আরও কিছুক্ষণ হেসে নিল ব্যক্তিটি। এরপর চোখে আগুন নিয়ে গর্জে উঠা কণ্ঠে শুধাল, আমার বাবাকে মা তারা চিহ্ন রার মতো সাহসকে দেখিয়েছে তোদের ওই শুভহান শেখ। লোক দুটো বলার মতো কোনো ভাষা খুঁজে পেল না। উপায়ন্তর না পেয়ে শুধু হাঁটু মুড়ে দুই হাত জোর করে নিজের জীবন ভিক্ষার আকুতি জানাল, আমাদের ক্ষমা করে দিন যুবরাজ স্যার। আমরা বুঝতে পারিনি উনি আপনার বাবা। আমরা শুধু কন্ট্রাক্টে কাজ করি। আমরা যদি ঘূর্ণাক্ষরেও টের পেতাম সাদাফ শাহির আপনার বাবা, তাহলে আমরা কখনো এই চুক্তি করতাম না। লোক দুটোর কান্না আর ভয়ার্ত আহাজারি শুনে যুবরাজের মনে বেশ এক আনন্দ হল। সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী না হয়ে মুহূর্তেই হিংস্র রূপে বহিঃপ্রকাশ ঘটল। বাসর ঘরে নতুন বউ রেখে এই বৃষ্টির মধ্যে তোদের পিছনে ছুটে চলেছি। ওদিকে বউ আমার একা। কতখানি হয়রানি করেছিস জানিস? কোন মুখে ক্ষমা চাইছিস সেটাই তো বুঝতে পারছি না।
লোক দুটো দৌড়ে এসে যুবরাজের পা খামচে ধরে কেঁদে উঠল হাউমাউ করে। কিন্তু কঠিন হৃদয়ের যুবরাজ সেসব কেচ্ছা শুনতে নারাজ। এতক্ষণ বউয়ের সাথে থাকলে এক গেম হয়ে যেত, কিন্তু এখানে এসে দৌড়াদৌড়ি খেলা খেলতে হচ্ছে। এসব অহেতুক খেলা সহ্য করবে কোন সবল পুরুষ? প্রচণ্ড ক্রোধে ঝটকা দিয়ে নিজের পা সরিয়ে গাড়ির দরজা খুলতে খুলতে গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে যুবরাজ বলে উঠল, এসব মামুলি পাতি মাস্তান পেটাতে আমাকে বাসর ঘর থেকে এখানে কেন অনলি রেহান? এসব ছোট কেস তো তুই নিজেই সামলাতে পারিস। ছুঁচো মেরে হাত নোংরা করা বহু আগেই ছেড়ে দিয়েছি জানিস না? তার চেয়ে মা তারা চিহ্ন ল দুটোকে ঠুকে দিয়ে কফিনে ভরে ফুল দিয়ে সাজিয়ে সুবহান শেখের কাছে পাঠানোর ব্যবস্থা কর। তোর বোন আমাকে না পেয়ে কেঁদে বুক ভাসালো বোধ হয়, বৃষ্টি ফুরিয়ে গেলে বাসরের মজাই মাটি হবে। আর আমার বাসর ভালো না হলে সুবহান শেখের চামড়া তুলে ডুগডুগি বাজাবো এই আমি বলে দিলাম। রাগে গজগজ করতে করতে গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে গাড়ি স্টার্ট দিল যুবরাজ। স্কেলেটরে পা চেপে ধরতেই সচল হলো গাড়ির চাকা। 1 মিনিটও না আগাতেই ভিক শব্দে বাজ পড়ল, সেই সাথে শোনা গেল দুজন ব্যক্তির গগন বিদারী চিৎকার। সেই চিৎকারে শব্দে ক্রূর হাসল যুবরাজ। গাড়ির স্পিড বাড়িয়ে শীষ বাজাতে বাজাতে প্রশস্ত হেসে বলে উঠল, ইউ হ্যাভ ডান ভেরি ব্রাভ ডিয়ার রেহান। নিজের মাথার লম্বা ঘোমটার ওড়না খুলে চুলের বাঁধন আলগা করে ধীরে ধীরে নিজের গা থেকে সমস্ত অলংকার খুলে ফেলল রাজ্য। বিষাদের মেঘ তার মন দখল করে উষ্ণ স্রোতে ভাসিয়ে দিচ্ছে সবকিছু। বারবার চেষ্টা করেও নিজের নেত্র বাড়ি রোধ করা যাচ্ছে না। বাতিদানে থাকা মোমবাতিগুলো অকারণে উদ্দীপনার সাথে জলে জলে নিজের শক্তি হারিয়ে নিভে যাওয়ার বাহানা করছে। যেই মানুষটার জন্য এত মণিমুগ্ধকর সাজসজ্জা, এত আবেগঘন অপেক্ষা, সে একটি বার তাকিয়েও দেখল না। যুবরাজের এহেন কাণ্ডে এক নিমিষে ভেঙেচুরে দুর্বল হয়ে পড়ল রাজ্য। শেষমেশ নিজের অশ্রুদানা মুছতে খোলা বেলকনির কাছে গিয়ে নিজেকে মেলে ধরল। 2 হাত পাখির ডানার মতো মেলে ধরে চক্ষু মুদে নিজেকে বৃষ্টির ধারার সামনে সঁপে দিল সে। বুকের ভেতরের উত্তাল কষ্টে ক্রমশ ফুপিয়ে উঠা নীরব কান্নারা উঠানামা করছে বারংবার। মুহূর্তেই বৃষ্টির মোটা মোটা ছিটা রাজ্যকে অনেকটাই ভিজিয়ে দিল। পুরো মুখমণ্ডল আর গলা জুড়ে শিশির বিন্দুর মতো মুক্তা দানার ন্যায় বৃষ্টির ফোঁটা রাজ্যকে দখল করল। খট করে খুলে গেল কক্ষের দরজা। ব্যথায় নিমগ্ন রাজ্য সেটা খেয়ালই করল না। অভিজাত্যে ভরপুর ড্রেসিং টেবিলের দিকে করুণ দৃষ্টিপাত করে নিজের দীর্ঘশ্বাস লুকালো যুবরাজ। বিছানার উপর অনাদরে পড়ে রয়েছে সোনালি রঙা ঘোমটা খানা। নিজের ভেজা কাপড় ওয়াশিং মেশিনে ফেলে একটা ট্রাউজার পরিধান করে খালি গায়ে বেলকনির দিকে অগ্রসর হল যুবরাজ। বিদ্যুৎ চমকানোর ঝকঝকে আলোয় বিষাদে ভরা রাজ্যের ছোট মুখখানি বেশ করে নজর কাড়ল যুবরাজের। ধীরপায়ে রাজ্যের পিছনে দাঁড়িয়ে নিজের পেশিবহুল হাতের বেষ্টনীতে শক্ত করে বেঁধে ফেলল নিজের প্রিয়তমা স্ত্রীকে। যুবরাজের উষ্ণ স্পর্শে কেঁপে উঠার পরিবর্তে ঠোঁট টিপে চোখ বুঝে নীরব অশ্রু বিসর্জন দিল রাজ্য। সবটাই বুঝতে পেরে যুবরাজ আরও শক্ত বাঁধনে রাজ্যকে জড়িয়ে আহত স্বরে বলে উঠল, আমি ভুল করেছি, আমাকে কঠিন শাস্তি দাও। তুমি যেই শাস্তি দিবে আমি সেটাই মাথা পেতে নিতে প্রস্তুত। যুবরাজের এমন শীতল কণ্ঠে রাজ্যের কষ্টগুলো বাঁধন ছাড়া হল। যুবরাজের দিকে ঘুরে নিজের সিক্ত 2 হাতে যুবরাজকে জড়িয়ে ধরে জোরে কেঁদে উঠল রাজ্য। আপনি আসলেই কঠিন হৃদয়ের পুরুষ, আপনি ইচ্ছে করেই আমাকে কষ্ট দিতে পছন্দ করেন। আমি আর এক মুহূর্তও আপনার সাথে থাকব না। আমি এখনই বাড়ি চলে যাব। রাজ্যের আহত কান্না বৃষ্টির ধারার সাথে ধুয়ে মুছে যুবরাজের প্রশস্ত বুকে বিলীন হচ্ছে। মেয়েটার এহেন বিধ্বস্ত অবস্থায় যুবরাজের কষ্টে হৃৎপিণ্ড খানা ফেটে যাবার উপক্রম হল। রাজ্যের মাথায় গাঢ় চুম্বন একে যুবরাজ পুনরায় বলে উঠল, আম সরি জান। নিজের কান্নাকে কোনো মতে রোধ করে রাজ্য তার মলিন মুখ খানা নিয়ে যুবরাজের দিকে দৃষ্টি পাতল।
চোখে তার হাজারো প্রশ্ন, কিন্তু মুখ ফুটে একটাও করতে পারল না। চতুর যুবরাজ সবগুলো প্রশ্ন পড়ে ফেলল সদ্য হওয়া স্ত্রীর সমুদ্রের ন্যায় স্বচ্ছ নয়ন থেকে। দুই হাতের আজলায় রাজ্যের মুখ জড়িয়ে যুবরাজ মাদকতা মিশ্রিত কণ্ঠে জবাব দিল, সকল প্রশ্নের উত্তর আমার কাছে আছে বউ। সময় এলে সুদে আসলে পুষিয়ে উত্তর দেব। ভারী বৃষ্টি আর ঠান্ডা বাতাস রাজ্যের ভেজা শরীরে কাঁপন ধরাল। সেই কাঁপনে তিরতির করে কেঁপে উঠল গোলাপের পাপড়ি সম রাজ্যের পাতলা ঠোঁট জোড়া। সেই ঠোঁটের কম্পনে খেই হারালো যুবরাজ। নেশাক্ত ব্যক্তির ন্যায় পরম আবেশে রাজ্যের সিক্ত দুই ঠোঁট আঁকড়ে ধরল নিজের খসখসে শীতল উষ্ঠদয় দিয়ে। যুবরাজের ভালোবাসার স্পর্শে চোখ বুজে যুবরাজের গলা জড়িয়ে ধরল রাজ্য। মুহূর্তেই বৃষ্টির দাপট আরও তেজি হল। নিজেকে উষ্ণ করতে যুবরাজের পেশিযুক্ত পিঠে জাপটে ধরল রাজ্য। ঠান্ডায় জমে যাওয়া রাজ্যকে হ্যাচকা টানে কোলে তুলে নিল যুবরাজ। এরপর কক্ষের দিকে পা বাড়াল। মোমবাতির কোমল আলোয় নববধূর আকর্ষণীয় স্নিগ্ধ রূপ দেখে চূড়ান্ত বেসামাল হল নির্লজ্জ যুবরাজ। লেহন আর উষ্ণ স্পর্শে রাজ্যকে অস্থির করে তুলতে ব্যস্ত হল বেহায়া প্রেমিক পুরুষ। সহ্যের সীমা পেরিয়ে গেলে যুবরাজের পিছনের চুল খামচে ধরে নেশাক্ত চোখে মাদকতা মিশ্রিত ভাঙা ভাঙা স্বরে রাজ্য গুঙ্গিয়ে উঠে, প্লিজ। রাজ্যের আকুতি শুনে যুবরাজের হাতের বিচরণ অবাধ্য থেকে অবাধ্যতর হতে থাকল। সইতে না পেরে এক পর্যায়ে শরীরের ভর ছেড়ে দিয়ে বিছানায় গা এলিয়ে দিল রাজ্য। ধীরে ধীরে রাজ্যের গায়ের প্যাঁচানো শাড়ি খুলে মেঝেতে ছুঁড়ে ফেলল যুবরাজ। উন্মাদ যুবরাজ রাজ্যের গ্রীবাদেশে, বক্ষ ভাঁজে এবং সর্বশেষ মেদহীন উদরে মুখ ডুবাল। যুবরাজের মাসেল পিঠে নখ যুক্ত আঙ্গুলি দিয়ে সজোরে খামচে ধরল রাজ্য। বৃষ্টির সাথে পাল্লা দিয়ে উঁচু হল রাজ্যের শীতকার আর গোঙানির আওয়াজ। নিজেকে পুরোপুরি পরিতৃপ্ত করতে রাজ্যকে চূড়ান্ত সুখের সাগরে ভাসাতে আহ্বান জানাল। যুবরাজের ঠোঁট আঁকড়ে ধরে সম্মতি জানাল রাজ্য। ঝড় বৃষ্টির রাতে উন্মাদনা যুক্ত আদিম খেলায় মত্ত হল পবিত্র বন্ধনে আবদ্ধ দুজন মানব মানবী। তাদের শারীরিক কসরতে দলিত মথিত হল বিছানার দামি মখমলি চাদরখানা। অসহনীয় অস্থিরতা ছেয়ে গেল পুরো বাংলো জুড়ে। দুজনের পবিত্র সুখের শীতকার মূর্ছনা তুল্য বদ্ধ কক্ষ জুড়ে। নিজের পিপাসা মিটিয়ে সমস্ত ভর রাজ্যের উপর ছেড়ে দিয়ে পরিতৃপ্ত যুবরাজ রাজ্যের কপালে নাকে আর চোখে গভীর চুমু আঁকল। এরপর মাদকতা মিশ্রিত আবেগী কণ্ঠে বলে উঠল, হাউ ডু ইউ এনজয় মাই টর্চার্ড লাভ। বেকাবু রাজ্য অস্ফুট ভাঙা স্বরে উত্তর করল, সেইমলেস। নিজের নির্লজ্জতার পরিচয় দ্বিগুণ হারে দিতে নগ্ন রাজ্যকে নিজের বুকের উপর শুইয়ে সারা মুখমণ্ডলে চুমু একে শক্ত হাতে বুকের সাথে মিশিয়ে রাজ্যের ঝলমলে চুলের ভাঁজে মুখ ডুবিয়ে বলে উঠল, লাভ ইউ সেনিওরিটা। সারা রাতের ভারী বর্ষণের পর শেষ রাতের দিকে বৃষ্টির দমক কিছুটা কমেছে। তবে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি ঝরেই যাচ্ছে। আকাশ কিছুটা সাফ হয়ে হালকা করে সূর্যের মুখ দেখবার সুযোগ করে দিয়েছে। ভোরের আলো ফুটেছে, তাও ভালোই কিছুক্ষণ আগে। কোনো জন মানবের সারা শব্দ পাওয়া না গেলেও থেকে থেকে দুই একটা চড়ুই পাখির কিচিরমিচির ডাক কর্ণকুহরে এসে ধাক্কা খাচ্ছে। যুবরাজের বাংলোর থাই জানালার কাছে ছোট ছোট মুক্ত দানার ন্যায় বৃষ্টির কণা সেটে বাইরের দৃষ্টি সীমানা ঝাপসা করে রেখেছে। তাই বাহিরের প্রাকৃতিক পরিবেশ আবছা আবছা দৃষ্টিগত হচ্ছে। যুবরাজের পেশিবহুল বাহুডোরে পরম শান্তিতে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে রাজ্য। সারা রাতের উষ্ণ আদরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে কখন ঘুমে তলিয়েছে সে নিজেই জানে না। কিন্তু ঘুম নেই যুবরাজের চোখে। সারা রাত সে এক সেকেন্ডের জন্যও দুই চোখের পাতা এক করেনি। প্রচণ্ড জেদ আর ক্রোধে শরীরের রক্ত টগবগিয়ে ফুটছে তার। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেই সুবহান শেখের ক্রূর হাসি যুক্ত বিশ্রী চেহারা খানা চোখের সামনে ভেসে উঠছে, যা যুবরাজের একদম সহ্য হচ্ছে না।
ক্রোধের মাত্রা নিয়ন্ত্রণ করতে না পেরে দাঁতে দাঁত চেপে ফুঁসে উঠে দুই হাতে পিষে ধরল রাজ্যকে। ব্যথায় ককিয়ে ঘুম ভঙ্গ হল শীর্ণ দেহের মানবীর। রাজ্যের আর্তনাদে হুঁশে ফিরল যুবরাজ। রাজ্য কিছু বুঝে উঠার আগেই যুবরাজ বিচলিত হৃদয়াহত হল। কণ্ঠে উদ্বিগ্নতা আর আকুলতা নিয়ে বলে উঠল, আম রিয়েলি সরি। একদম খেয়াল ছিল না যে আমার বুকে একটা ছোট তুলতুলে হ্যামিং বার্ড শুয়ে আছে। অনেক ব্যথা লেগেছে জান। রাজ্য তার ছলছলে দৃষ্টিতে মাথা নাড়িয়ে নিচু স্বরে মলিন কণ্ঠে বলে উঠল, না অতটা লাগেনি। কথাটি বলেই যুবরাজের বুকে মুখ লুকিয়ে ব্যথায় বেরিয়ে আসা অশ্রুকে গোপন করার প্রয়াস চালাল। চৌকস যুবরাজ ঠিকই বুঝল ব্যথার মাত্রা কতখানি, তবুও না বুঝার ভান ধরে বসে রইল। কারণ এখানে বেশি কথা বলতে গেলেই পাল্টাপাল্টি প্রশ্নের সৃষ্টি হবে, যা এই মুহূর্তে যুবরাজ একদম চাচ্ছে না। নিজেকে কোনো মতে ধাতস্থ করে যুবরাজ রাজ্যের ঘন চুলে বিলি কাটল। আসলে ঘুম ভেঙেই তোমাকে এই অবস্থায় দেখে সহ্য হচ্ছিল না। মনে হচ্ছিল তোমাকে দুমড়ে মুচড়ে খেয়ে ফেলি। কন্ট্রোল লেস হয়ে বেশি ব্যথা দিয়ে ফেলেছি। এজন্য আমি অত্যন্ত দুঃখিত। আর কখনো এমন সিরিয়াস হব না, প্রমিস। যুবরাজের এমন আদুরে কণ্ঠে রাজ্য তার মোলায়েম হাত দিয়ে যুবরাজের কোমর জড়িয়ে ধরে পরম আবেশে পুনরায় চোখ বুঝল। কিন্তু মনন আর মস্তিষ্কে চলল সন্দেহের খেলা। কিছু তো একটা হয়েছেই। সেই কিছুটা কি তা আমাকে অবশ্যই জানতে হবে। গত রাতে যুবরাজের নগ্ন পিঠে অসংখ্য কাটা ছেঁড়া আর জখমের দাগ দেখা গিয়েছে। কিছু জখম একদম নতুন। এগুলোর রহস্য খুব দ্রুত আমাকে জানতেই হবে। আর আমাকে এভাবে ফেলে সে গেছিলই বা কোথায়? বিভিন্ন ভাবনা ভাবতে ভাবতে না চাইতেও রাজ্যের হাত যুবরাজের খালি পিঠে চলে এলো এবং উৎসুক হয়ে কাটা জখমের উপর নিজের জহুরি আঙ্গুলি চালনা করল। ঘটনার পুরোটাই বুঝতে পারল যুবরাজ। মুখে কিছুই না বলে স্মিত হেসে রাজ্যের ব্রেন ওয়াশে ধ্যান দিল। আমাকে সিডিউস করার চেষ্টা করলে কিন্তু তোমারই লস ডিয়ার ওয়াইফ। আমি মোটেও আপনাকে সিডিউস করছি না ডিয়ার শেমলেস। তাহলে উষ্ণ হাতের শিহরণ কেন দিচ্ছ? জানো না বারুদ থেকে আগুনের দূরে থাকতে হয়। আসলে আপনার পিঠে। রাজ্যকে কথা শেষ করতে না দিয়েই রাজ্যের চোয়াল চেপে ধরে জবরদস্তিতে নিজের উষ্ঠদয় দিয়ে আঁকড়ে ধরল রাজ্যের নরম পাতলা শুষ্ক ঠোঁট জোড়া। কিছুক্ষণ এভাবেই কেটে যাবার পর শ্বাস নিতে না পারায় হ্যাচকা টানে যুবরাজের হাত সরিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে প্রশ্নবিদ্ধ চোখে যুবরাজের দিকে দৃষ্টি মেলল রাজ্য। আমার কথা এখনো শেষ হয়নি। মুখে ফিচেল হাসি ঝুলিয়ে রাজ্যের গলার ভাঁজে নিজের মুখ গুজে দিয়ে মাদকতা মিশ্রিত কণ্ঠে যুবরাজ বলে উঠল, এত কৌতূহল মোটেও ভালো না। সময় এলে সব জানতে পারবে। এখন আদর করতে দাও। সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ছোটা ভীম কন্ট্রোলের বাইরে। না চাইতেও যুবরাজের সাথে তাল মেলাতে হলো রাজ্যকে। কিন্তু আনন্দ উপভোগের চাইতে নানাবিধ ভয়ঙ্কর ভাবনা ভর করল দুজনের মস্তিষ্কেই। কিন্তু কেউ কারো মনোভাব প্রকাশ করল না। নিজের তুলতুলে নরম বিছানায় হাত পা ছড়িয়ে এলোমেলো ভঙ্গিতে ঘুমিয়ে আছে শেরহাম। কোকেইনের নেশা এতটাই গভীরভাবে জেকে বসেছিল তাকে যে সে আর সারা রাতের কোনো খবরই বলতে পারে না। রাত ফুরিয়ে কখন ভোর নেমেছে এটাও তার অজানা। দরজা জানালা এমন ভাবে আটকে রাখা হয়েছে যে বাইরের শব্দ তো দূর, একটু আলো পর্যন্ত কক্ষে প্রবেশ করছে না। ধীরে ধীরে হালকা হয়ে এলো শেরহামের ঘুম। অল্প পিট পিট করে তাকিয়ে কিছু সময় সে ওভাবেই বিছানায় পড়ে রইল। নেশার ঘোর অল্প অল্প করে কেটে যাচ্ছে। শরীর খুব হালকা লাগছে। মাথাটা ব্যথায় টনটন করছে। এই মুহূর্তে একটা হ্যাংওভার ড্রিঙ্কস খুব প্রয়োজন। কিন্তু কে দেবে তাকে এই ড্রিঙ্কস? হঠাৎই রাজ্যের হাসিমাখা মুখশ্রী মনে পড়তেই অনিন্দ ভালো লাগায় ছেয়ে গেল শেরহামের মন। তুমিই একমাত্র লাকি গার্ল যাকে শেরহাম ফায়াজ ভোগ নয় রানী করে রাখতে চেয়েছে তার নিজ রাজ্যে। এবং খুব শীঘ্রই তোমাকে দখল করব আমি।
রাজ্যকে পাবার সুখে মুখের হাসি প্রশস্ত হল শেরহামের। কিন্তু নিমিষেই যুবরাজের চেহারাখানা মস্তিষ্কে হানা দিতেই রাগে উত্তপ্ত হয়ে উঠল পুরো শরীর। শোয়া থেকে চট করে উঠে বসে নিজের চুল নিজেই শক্ত মুঠিতে টেনে ধরল শেরহাম। তোকে আমি দেখে নেব যুবরাজ, আমি তোকে ছাড়ব না। রাজ্যকে জড়িয়ে অনেক বড় বড় ভাষণ তুই দিয়েছিস। তোর জীব যদি আমি কেটে না নিয়েছি তবে আমার নামও শেরহাম নয়। রাজ্যকে এক পলক দেখার বাসনায় মন ব্যাকুল হয়ে উঠল শেরহামের। কতবার নির্লজ্জের মতো চৌধুরী বাড়িতে গিয়েছে সে। কেন গিয়েছে এই খবর কি কেউ রেখেছে? রাজ্যকে কখন সে ভালোবেসে ফেলেছে সেটা তো সে নিজেই জানে না। এক পলক মেয়েটিকে চোখের দেখা দেখার জন্য নিজের গুরুত্বপূর্ণ কাজ ফেলে সময় অসময়ে ছুটে গিয়েছে ওই বাড়িতে। কিন্তু মেয়েটি একবারের জন্য চোখ তুলে দেখেই নি তাকে। কিসের এত অবহেলা আমার প্রতি তার? কি নেই আমার? যুবরাজের থেকে সবকিছুই বেশি বেশি আছে আমার। তবুও কেন রাজ্য আমাকে ভালোবাসবে না? দরকার হলে হিরে জোহরতে মুড়িয়ে রাখব, তবুও আমাকে তার ভালোবাসতেই হবে। আর ভাবতে পারে না শেরহাম। এখনই একবার রেজওয়ান চৌধুরীর মুখোমুখি হওয়া চাই। ভালয় ভালয় মেয়েকে আমার হাতে তুলে না দিলে জোর করে উঠিয়ে আনব। রাগে ফুস ফুস করতে করতে বিছানা থেকে উঠে দাঁড়ালো সে। ঝটপট ফ্রেশ হয়ে পোশাক পাল্টে সিঁড়ি ধরে নিচে নেমে এলো। এদিকে একের পর এক ফোনের ভাইব্রেট হয়ে যাচ্ছে শেরহামের মুঠোফোনে। রাজ্যকে দেখার উত্তেজনায় সেই ফোন তুলতে বেমালুম ভুলে গেল সে। দ্রুত হাতে সুরেক থেকে এক জোড়া স্নিকার্স পায়ে তুলে খট করে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। ঘরের বাইরে দৃষ্টি মেলতেই বেশ কিছুটা অবাক হল শেরহাম। বাড়ির প্রধান ফটকের সামনে দুটি ফুলে সজ্জিত খয়েরি রঙা কফিন সার বেঁধে রাখা হয়েছে। এগুলো কিসের কফিন রাখা হয়েছে এখানে? আর কে রেখেছে? শেরহাম ফায়াজ এর বাড়ির সামনে কফিন রাখার স্পর্ধা হয়েছে কোন কলিজাওয়ালার? কথাগুলো গর্জে উঠা কণ্ঠে বলে দৌড়ে কফিন দুটোর নিকট এগিয়ে গেল শেরহাম। শকুনি দৃষ্টিতে কফিন দুটোর দিকে নজর বুলাতেই কুচকুচে কালো রঙের একটা খাম চোখে পড়ল। খয়েরি ফুলে সজ্জিত কফিনে এমন কুচকুচে কালো রঙের খাম দেখে কপাল কুঞ্চিত হল শেরহামের। বাজ পাখির মতো ছো মেরে সেই খাম হাতে তুলে উল্টে পাল্টে দেখতেই দুই রঙা চোখের মণি জ্বলন্ত কয়লার খনিতে পরিণত হল। অত্যাধিক ক্রোধে কপালের আর ঘাড়ের শিরাগুলো নীল হয়ে ফুলে উঠল। অস্বাভাবিক ভাবে ভারী শব্দে নিঃশ্বাস পড়তে লাগল। কালো রঙের খামটিতে খুব যত্নের সাথে খোদাই করে লিখা হয়েছে, গিফট ফ্রম যুবরাজ। নিজের থাবা যুক্ত হাতে সেই খাম দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলল শেরহাম। এরপর সজোরে পা দিয়ে লাথি মেরে কফিনের ঢাকনা খুলে ফেলল। কফিনের ঢাকনা খুলতেই চোখে পড়ল ভেজা ফ্যাকাশে বর্ণের নিজের বিশ্বস্ত ভাড়াটে খুতারা চিহ্ননি সিরাজের মৃত মুখশ্রী। নিজের ক্রোধের লাগাম আর টেনে ধরতে পারল না শেরহাম। ধরণী কাঁপিয়ে জ্বলন্ত চোখে গর্জে উঠল শেরহাম। যুবরাজ! শরৎকাল পেরিয়ে হেমন্তের আগমন হয়েছে আরও দুদিন আগে। সকল প্রখরতা অস্থিরতা দূর হয়ে প্রকৃতি কোমলতার ছোঁয়ায় নিজেকে উজাড় করেছে। কিছুদিন আগেও যেই সূর্যতাপ শরীরে ফোস্কার সৃষ্টি করত তা এখন অনেকটাই মোলায়েম। নেই কোনো ক্লান্তি, নেই কোনো বিষাদ। তবুও কোথায় যেন কি নেই। শেরহামের ভুতুরে বিশাল ফ্ল্যাটে একটা কাউচে পায়ের উপর পা তুলে সমানে কপাল স্লাইড করে চলেছেন সুবহান শেখ। চোখে মুখে তার গভীর ক্রোধের ছাপ স্পষ্ট। নিজের ক্রোধ আয়ত্তে আনতে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে আছেন প্রবীণ এই লোকটি। শেরহামের বলা প্রতিটি কথা যেন তার শরীরে সূচের মতো ফুটেছে। বারবার অগ্নিস্ফুলিং যুক্ত পলক ঝাপটে নিজের ক্রোধের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন তিনি। পপস, যুবরাজকে বাঁচিয়ে রাখলে আমাদের পুরোটাই লস। এই কয় বছরে আমাদের আশেপাশের সকল মানুষকে টার্গেট করে মেরে ফেলেছেও। শেষ পর্যন্ত সিরাজকেও ছাড়েনি। কোনোভাবেই আর ওর নাগাল পাওয়া যাচ্ছে না।
আমি কিন্তু পাবলিক প্লেসে ওকে ঠুকে দেব বলে দিলাম। শেরহামের কথায় সুবহান শেখের ক্রোধ যেন তরতর করে আরো 1000 গুণ বেড়ে গেল। চট করে বসা থেকে উঠে ঠাস করে সশব্দে এক চতারা চিহ্ন বসিয়ে দিলেন ছেলের ফর্সা গালে। সাথে সাথেই গালটা রক্তবর্ণ আকার ধারণ করল। বাঁ হাতের 4টা আঙুলের দাগ সেখানে সুস্পষ্ট। নিজের গাল চেপে ধরে মেঝের দিকে দৃষ্টি নিবন্ধ করল শেরহাম। ছেলের দিকে রক্তচক্ষু নিয়ে খেকিয়ে উঠলেন সুবহান শেখ। খুব মাস্তান সেজেছ তাই না? যাকে ছোট থাকতেই কিছু করতে পারোনি তাকে তাকতওয়ালা হবার সুযোগ দিয়েছ, এখন বলছো পাবলিক প্লেসে ঠুকে দেবে? ওই ছেলে কত ধুরন্ধর জানো না? নিজের প্রাণ খোয়াতে চাও নাকি? গর্দব কোথাকার! এ হেসেছে আমার লায়েক। নিজের বাবার থেকে এমন জঘন্যভাবে অপমানিত হয়ে রাগে দুঃখে দুচোখ ফেটে জল এলো তার। ছোট থেকে এমন তুচ্ছ তচ্ছিল্য করে শেরহামকে কথা বলেন সুবহান শেখ। দিনে দিনে বিশ্রী আচরণের মাত্রা বেড়েই যাচ্ছে শুধু। অশ্রুসজল চোখে আহত দৃষ্টিতে নিজের জন্মদাতা পিতার দিকে চোখ তুলে তাকায় শেরহাম। আমি কি সত্যিই তোমার ছেলে পপস? কেন বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে নিজের মতারা চিহ্নরা মাকে জিজ্ঞেস করো। কথাটি বলেই ফিক করে হেসে ফেললেন সুবহান শেখ। সেই হাসির দিকে অবাক হয়ে তাকিয়ে রইল শেরহাম। এরপর দাঁতে দাঁত পিষে সুবহান শেখ বলে উঠলেন, জিজ্ঞেসটা করবে কি করে? নিজের মাকেও তো রান্না করে খেয়ে ফেলেছ। মানুষ খেকো কোথাকার! কোথাও না কোথাও আজকে শেরহামের বড্ড অনুশোচনা হচ্ছে। কোনো সন্তানের সাথে বাবা হয়ে এমন আচরণ কেউ করতে পারে না। যুবরাজের যখন কোনো খুঁজ ছিল না, শেরহাম নিজের চোখে দেখেছে একমাত্র ছেলের অকুলতায় কতটা কষ্ট পেয়েছিলেন সাদাব শাহির। ছেলেকে একবার বুকে টেনে নিতে পুরো দুনিয়া এক করতে চেয়েছিলেন। রেহানের বাবা মার ক্ষেত্রেও একই ঘটনা সে নিজে চোখে দেখেছে। তাহলে তার বাবা এমন কেন? কই এত দিন পর দেশে ফিরেও তো সে শেরহামকে একটি বারের জন্য বুকে টানল না। কিন্তু শেরহাম তো চায় তার বাবা তাকে শক্ত হাতে বুকে চেপে ধরুক, মাথায় মমতার হাত বুলাক। যুবরাজ নিজের মনের স্বাধীনতা মতো সমস্ত জায়গায় বিচরণ করতে পারে। আর সে তো সুবহান শেখের হুকুম ছাড়া খাবার পর্যন্ত খেতে পারে না। তবে কি দিনে দিনে সে তার বাবার কলের পুতুলে পরিণত হয়েছে? আর ভাবতে পারে না শেরহাম। নিজের দুঃখ কষ্ট লুকিয়ে অনুরোধের স্বরে বলে উঠে, পপস, আমি একবার রাজ্যকে দেখতে চাই। আমাকে বাড়ির বাইরে যাবার একটু অনুমতি দাও প্লিজ। আজ 16 দিন ধরে আমি এই বাড়ির 4 দেয়ালে বন্দী। আমার প্রাণটা যে ছটফট করছে পপস। ছেলের দিকে ক্রোধিত দৃষ্টিতে তাকিয়ে গর্জে উঠলেন সুবহান শেখ। পরের বউয়ের জন্য কিসের এত উতলা তোমার? সুবহান শেখের মুখ থেকে পরের বউ শব্দটি শেরহামের মস্তিষ্ক নাড়িয়ে দিল। সমস্ত কিছু ভুলে বোকা মানবের ন্যায় কিঞ্চিত মুখ ফাঁকা করে অবুঝের ন্যায় শুধাল, পরের বউ মানে? হুইস্কির বোতলের সিল খুলতে খুলতে সুবহান শেখ বলে উঠল, যুবরাজ ওই মেয়েকে বিয়ে করে ফেলেছে, কিন্তু বিয়ে করে বউ নিয়ে কোথায় গেছে এটা কেউ জানে না। এবার আর শেরহাম তার উপচে উঠা অশ্রু বিন্দুকে ধরে রাখতে পারল না। 2 কদম সুবহান শেখের দিকে এগিয়ে হুইস্কির বোতল কেড়ে নিয়ে আহত কণ্ঠে শুধাল, বিয়ের কথা তুমি জানতে? সুবহান শেখ বাজখাই গলায় বলে উঠলেন, হ্যাঁ জানতাম তো। তাহলে আমাকে একটা বার জানানোর প্রয়োজনও মনে করলে না তুমি? তোমাকে জানিয়ে কি হবে? যুবরাজের সামনে যেতে যেচে মরার জন্য? তুমি চাইলেই তো বিয়েটা আটকাতে পারতে পপস। কেন আটকাবো? তোমাকে কি এখানে প্রেম আর বিয়ে করতে পাঠিয়েছি? কান খুলে ভালো করে শুনে রাখো। এসব প্রেম ভালোবাসা আর বিয়ের চিন্তা বাদ দিয়ে সাদাব শাহিরের পুরো পরিবার শেষ করে দাও। তোমার মতো পাগল ছাগলের আবার বিয়ে কিসের? ভুলে যেও না তুমি একজন নরখাদক। তোমার কাছে কোনো মানুষ সেফ না। আমি রাজ্যকে মনের গভীর থেকে ফিল করি পপস। ওসব ফিল টিল কিছুই না।
ওগুলো আবেগ। এসব আবেগ বাদ দিয়ে যুবরাজ কোথায় আছে সেটা খুঁজে বের করো যাও। চলবে।